সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদেরকে একটা ভিডিও দেখাই, তারপরে আমি আমার কথাগুলো শুরু করি। ভিডি- আমি বলছি, ভিডিওটা হচ্ছে আমাদের এই এনসিপির নেতা, জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের, যিনি গত ঈদে কিংবা তার আগের ঈদে কোনো এক ঈদে বাড়ি ফিরছেন ট্রেনে করে। ট্রেনে করে বাড়ি ফেরা কখনোই খারাপ কিছু না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো যানবাহনেই বাড়ি ফিরতে পারেন। আমি মাঝে মধ্যে আমার মোটরসাইকেলে বাড়ি ফিরি, কখনো বাসে, হ্যাঁ, কখনো ট্রেনে আমি বাড়ি ফিরি। তো সার্জিস আলমও একইভাবে বাড়ি ফিরছেন। কিন্তু যেই সার্জিস আলমের নেতৃত্বে যিনি নেতৃত্ব দিয়েছেন, অন্যান্য নেতাদের সঙ্গে মিলে যিনি হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে সবাইকে নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, সেই শেখ হাসিনার পতনের পর যখন প্রথম ঈদ এলো, প্রথম রোজা এলো, সেই প্রথম রোজায় প্রথম ঈদে যখন হচ্ছে সার্জিস আলম বাড়ি যাচ্ছেন, তিনি কিন্তু বিমানে করে গেলেন। হয়তো এর আগেও তিনি অনেকবার বিমানে করে গেছেন, সেটা এখানে আলোচ্য বিষয় নয়। তবে তিনি যখন তার গ্রামে তার জেলায় উপজেলায় ঢুকছিলেন অটোয়ারিতে, সেখানে পঞ্চগড়ে তাকে প্রায় শতাধিক গাড়ি বহর তাকে সংবর্ধনা দিয়ে একেবারে গাঢ় বর্ণা দিয়ে তাকে তার এলাকায় নিয়ে গেছে। কালের পরিক্রমায় সার্জিস আলমের এই পরিবর্তন, মানে তিনি অনেক কষ্টে, তিনি এই ভিডিওতে বলছিলেন অনেক কষ্টে একটা টিকিট পেয়েছেন, টিকিটের যে অবস্থা, তার মোটামুটি টিকিট তাকে নিতে হয়েছে, কেননা তার ট্রেনেই বাড়ি ফিরতে হবে। আমি এই কথাগুলো কেন বলছি, আমি আসবো। এই যে সার্জিস আলমের যে গাড়ি বহর, এগুলো নিয়ে নানানজন নানান প্রশ্ন করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তুলেছেন তারই সহকর্মী, তার দলের আরেকজন নেত্রী তাসনিম জারা। এই তাসনিম জারা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল একজন মানুষ। তিনি এই আন্দোলনের আগেও হচ্ছে স্বাস্থ্য বিষয়ক নানান কথাবার্তা বলে মানুষের মধ্যে জনপ্রিয়। মানুষ তাকে চেনেন, জানেন, এবং উপকারী ইনফ্লুয়েন্সার হিসেবে মানুষ তাকে চেনেন। সেই তাসনিম জারার স্ট্যাটাসে কিছু বিষয় উঠে এসেছে যেখানে তাসনিম যারা হচ্ছে সার্জিস আলমকে খোলা চিঠি লিখে প্রশ্ন করছিলেন। আপনারা ইতিমধ্যেই পড়েছেন, তবে আমার প্রশ্নটা ভিন্ন জায়গায়। সেটা হচ্ছে যে তাসনিম যারা বলছেন যে সার্জিসকে তুমি করে, যে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই, ধার করে চলতেছি। বুঝেন, কিন্তু খুবই ইন্টারেস্টিং কথা, এটাই হচ্ছে রিয়ালিটি। আমার পকেটে মানি ব্যাগও নেই। অর্থাৎ যার পকেটে মানি ব্যাগ নাই, যার কোনো টাকা নাই, যে ধার করে চলতেছে, সে কিভাবে বিমানে করে সৈয়দপুর গিয়ে তারপরে শতাধিক গাড়ি বহর নিয়ে তার বাড়ি ফেরে বা তার এলাকায় যায়? একটু ইন্টারেস্টিং লাগছে না বিষয়গুলো? সার্জিস আলম তাসনিম জারার এই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। এটা ঠিক হয়েছে কিনা নাকি বেঠিক হয়েছে সেটা নিয়েও আমি আলোচনা করব। তবে তবে তাসনিম যারা প্রশ্নটি খুব প্রসঙ্গতই তুলেছেন, যে হচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, কেননা সার্জিস আলমের হঠাৎ করে এতগুলো গাড়ি নিয়ে তার এলাকায় ঢোকা, বিমানে করে বাড়ি ফেরা, আর আরো বিভিন্ন বিষয় তো রয়েছে। তাহলে যেই সার্জিস আলম গত ঈদে কিংবা তার আগের ঈদে ট্রেনে করে বহু কষ্টে একটা টিকিট নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সার্জিস আলমের হঠাৎ কি এমন আলাদিনের চেরাগ পেয়ে গেছেন, যার কারণে তিনি এখন বিমানে করে সৈয়দপুর নেমে তারপরে জেলার এক জায়গা থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে তাকে বাড়ি ফিরতে হচ্ছে? কি এমন আলাদিনের চেরাগ সার্জিস আলম পেয়ে গেলেন? এই তাসনিম যারা যে প্রশ্নটি তুলেছেন, তিনি জবাবদিহিতা চেয়েছেন এক ধরনের নরম সুরে। তবে অন্তর্নিহিত বার্তা এটা, যে এই সার্জিস আলম হঠাৎ করে কি এমন আলাদিনের চেরাগ পেয়ে গেলেন, সেই প্রশ্নের জবাবই খুঁজবো। তাসনিম যারা এখানে নানান কথাবার্তা বলেছেন, আমি একটু সার্জিস আলমের কথাটা শুনি। সার্জিস আলম যে কথাটি বলেছেন, তার এখানে বক্তব্যের প্রতিটা শব্দ নিয়ে আপত্তি তোলা যায়। সার্জিস আলমের তিনি যে বক্তব্যটি দিয়েছেন, দেশের মানুষকে তিনি কটাক্ষ করেছেন তার বক্তব্যে। তারপরে বাংলাদেশের চলমান রাজনীতিকে তিনি কটাক্ষ করেছেন, এবং সেই রাজনীতির ধারাবাহিকতায় তিনি চলতে চাচ্ছেন। আমি শুরুতেই তার কথার একটা জবাব দিই, যে তিনি বলছেন, তাসনিম যারা এই কথার জবাব দিচ্ছেন নানান প্রসঙ্গ টেনে, নানান কথাবার্তা বলে, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে এসেছিলেন, গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় আমার বহন করতে হয়নি। অর্থাৎ শতাধিক গাড়ির মধ্যে
শতাধিক বা অর্ধেক গাড়ি তার বন্ধু বান্ধব বহন করছেন। মানলাম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বড় নেতা হয়ে গেছেন, খুবই স্বাভাবিক। আগামীতে ইলেকশন করলে হয়তো হয়তো কেউ কেউ ভাবছেন এমপি হয়ে যেতে পারেন, মানে এইটুকু তো করবেনই, খুব স্বাভাবিক। বাকি 50টার মতো গাড়ির 6,000 করে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে। সেই টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরো 50 বছর আগেও ছিল। বুঝছেন? কিন্তু যেই সার্জিস আলম বলছেন তার কাছে এখন কোনো টাকা নেই, তাসনিম জারার স্ট্যাটাসে যেটা বলা হয়েছে, সেই সার্জিস আলম বলছিলেন যে হচ্ছে তার কাছে এখন মানি ব্যাগও নাই। সেই সার্জিস আলম বলেছিলেন তিনি ধার করে চলছেন। এখন বলছেন একটি ইভেন্টে বা তিনি বাড়ি ফিরছেন তার জন্য তার পরিবার 3 লাখ টাকা খরচ করেছেন। 50টার গাড়ি 5 6 30 মানে 3 লাখ টাকা, 3 লাখ টাকা গাড়ি ভাড়া দিয়েছেন। আরো 50 বছর আগেও তার পরিবারের এই সামর্থ্য ছিল, অর্থাৎ এইরকম গাড়ি বহর নিয়ে চলাফেরা করার সামর্থ্য ছিল। আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমার ইলেকশনও করে ফেলতে পারবো। খুবই ভালো কথা। তাহলে সার্জিস আলম কেন ওই যে যে ভিডিওটা শুরুতে দেখিয়েছিলাম সেই ঘর্মাক্ত শরীরে ট্রেনে করে কেন বাড়ি ফিরছিলেন? কেন তার দাদার রেখে যাওয়া সম্পদ দিয়ে তিনি 6,000 টাকা বা 3,000 টাকা 5,000 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করে একটা বাড়িতে যেতে পারেননি? অথবা অথবা কিছুদিন আগে তাসনিম জারা যে বক্তব্যটি উল্লেখ করলেন যে সার্জিস আলমের কাছে মানি ব্যাগও নাই, তাই তিনি ধার করে চলছেন, তার কাছে কোনো টাকা নেই। সেই সার্জিস আলম কেন তার পরিবারের তার দাদার রেখে যাওয়া সেই সম্পদের থেকে কিছু টাকা এনে ধার করাটা আপাতত বন্ধ করেননি? কেন? এইসব বিষয়গুলো কিন্তু বিতর্ক তুলে। আমি সার্জিস আলমের বক্তব্যের আরেকটু আরেকটু বক্তব্য নিয়ে কথা বলবো। মানে এতই আপত্তিকর কথা বলেছেন তিনি বেশ কিছু। তিনি বলছিলেন যে হচ্ছে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসতে চাচ্ছি। কিন্তু বাংলাদেশে এখন যে এক্সিস্টিং রাজনীতি রয়েছে এখানে হঠাৎ করে এটা করা যাবে না। অর্থাৎ তারা এতদিন ধরে বাংলাদেশে যে রাজনীতি চলছে সেটাকে বলছেন লুটপাটের রাজনীতি, দুর্নীতির রাজনীতি এবং চাঁদাবাজির রাজনীতি। এটাই তো বলছেন। বিএনপি আওয়ামী লীগ যে রাজনীতি গতানুগতিক ভাবে করছেন সেটাকে তো তিনি এটাই বলছেন। অর্থাৎ তিনি এখন বলছেন আমরা এখন সরাসরি 180 ডিগ্রি কিংবা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেতে পারবো না। এই রাজনীতির সঙ্গে অ্যাডাপ্ট করে করেই আমাদেরকে জায়গায় যেতে হবে। অর্থাৎ এই কথাগুলোর অন্তর্নিহিত কথা কি? আপনি দেখেন, আমাদের ধরলাম আমি আমাদের এই রাজনীতি বিএনপি চাঁদাবাজি কইরা খায়, আওয়ামী লীগ চাঁদাবাজি কইরা এতদিন খাইছে। তারপরে ধরেন যে বিএনপি মানুষের থেকে টাকা নিয়ে খায়, ব্যবসায়ীদের টাকা নিয়ে ইলেকশন করে, সব মানলাম। তাহলে কি সার্জিস আলম বলতে চাচ্ছেন এই গতানুগতিক রাজনীতি করে তারা আপাতত চলবেন? মানে ধীরে ধীরে তাদের পকেটটা যখন ভারী হয়ে যাবে তখন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাবেন? সার্জিস আলম যে মানে কাজটা করে দেখিয়েছেন শতাধিক গাড়ি বহর নিয়ে বাড়িতে প্রবেশ করে, গত 10 বছরে এরকম কাণ্ড আমি খুব কম দেখেছি। মানে আওয়ামী লীগের জাদ্রেল নেতাদের কাণ্ড এরকম দেখিনি আমি। জাদ্রেল একবারে মানে খুব কম দেখা গেছে সার্জিস আলমের এই কাণ্ডটি এতটাই এতটাই মানে মানে আমার কাছে একবারে জুলাই স্পিরিটের কথা তো তারা খুব বলে, জুলাই স্পিরিটকে তারা খুব ধারণ করে এই কথা তো বলে, তারপরে হচ্ছে নানান কথাবার্তা বলে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, কোনো কিছুকেই রিপ্রেজেন্ট করেনি। জাস্ট গতানুগতিক রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি জাস্ট এটার মানে সর্বোচ্চ সীমাটাও পেরিয়ে গেছেন। এমন জায়গায় গেছেন যে হচ্ছে সার্জিস আলমের এই কাণ্ডটা আসলে দেশব্যাপী আলোচনায় শেষ পর্যন্ত তার নিজের সহকর্মীর গায়ে পর্যন্ত লেগেছে। তাসনিম জারার মতো মানুষ, যিনি যিনি খুবই ঠান্ডা জুইতের একজন মানুষ, খুব নরম করে কথা বলেন, মানে রাজনীতিতে এলেও তিনি আসলে মানে এখন পর্যন্ত তার কথাবার্তার শালীনতা এত ভালো এবং এখন পর্যন্ত মানে অবিতর্কিত যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন সেই তাসনিম জারা ও শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারলেন না সার্জিস আলমের এই কাণ্ডে। আমার প্রশ্ন অন্য জায়গায়। সার্জিস আলম বলছেন আমাদের দেশের জনতা, আমাদের দেশের রাজনীতি খারাপ। অর্থাৎ এই জনতাকে নিয়ে, এবং তার স্ট্যাটাসে এটা লেখা আছে, আপনারা এগুলো পড়ে ফেলেছেন বলে আমি আর নতুন করে আপনাদের সামনে তুলে ধরলাম না। তবে তার এই স্ট্যাটাসে তিনি আরো অনেক আপত্তিকর কথা বলেছেন, মানে যেটা মানে অন্তত আমার গায়ে লেগেছে। মানে একজন ভোটার হিসেবে মনে হয়েছে আমিও আসলে টাকা খেয়ে বা হচ্ছে আমার এমপির কাছে গিয়ে তদবির করেই আমি চলি, এরকম মনে হয়েছে। তিনি আসলে এরকম ভাবেই মিন করেছেন যে বাংলাদেশের মানুষ তদবির করে, কিছু চায়, তারপরে হচ্ছে ভোটেলে টাকা খায়, তারপরে হচ্ছে এই যে পচা রাজনীতি চলছে এই রাজনীতির মধ্যে এখন যদি আমি
ভালো রাজনীতি নিয়ে আসি সেগুলো মানুষ গ্রহণ করবে না, আমি এই পচার সঙ্গে ধীরে ধীরে অ্যাডপ্ট করে করে ক্ষমতায় গিয়ে তারপরে হচ্ছে আমি এই সব ঠিক করে ফেলবো। অর্থাৎ এই পচা রাজনীতির মধ্যে যে টাকা খাওয়ার রাজনীতি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারপরে নাহিদ ইসলাম, তারপরে এই অভ্যুত্থানকারীদের যে ভাষা, সেই ভাষায় যদি এই টাকা খাওয়ার রাজনীতি, মানে এখন তারাও চাচ্ছে টাকা খেয়ে পকেট ভারী করে তারপরে ভালো সাজবে, জাস্ট এটাই। এখন প্রশ্ন হচ্ছে যে সার্জিস আলমের বক্তব্য তুলে ধরেছেন তাসনিম জারা, যে হচ্ছে তিনি বলছেন মানি ব্যাগ নেই, পকেট ফাঁকা, তারপরে হচ্ছে ধার করে চলছেন। সেই সার্জিস আলমের পরিবার হঠাৎ করে 3 লাখ টাকা ছেলের ধার করার জন্য, মানে ধার বন্ধ করার জন্য না দিয়ে কেন গাড়ি বহরের জন্য দিলেন? যে সার্জিস আলম গত ঈদে কিংবা তার আগের ঈদে ট্রেনে করে বাড়ি ফিরেছেন, সেই সার্জিস আলম এখন কেন বিমানে বাড়ি ফিরতে পারছেন? মানে এই আলাদিনের চারাকটা কোথা থেকে এলো? আপনারা যদি মানুষের মন্তব্যগুলো শুনেন, আমি নানান জায়গায় সার্জিস আলম, তাসনিম জারাদের মানে স্ট্যাটাসের কমেন্ট দেখলাম, মানুষ আসলে প্রচুর গালাগালি করছেন। আর মানে এই রাজনীতি করতে এসে ফেসবুকে এইসব মন্তব্য মানে খুবই খুবই মানে যাচ্ছে তাই বলছেন মানুষ, একবারে মানে সবচেয়ে বেশি তাসনিম জারার ওইখানে যে হচ্ছে একে অন্যের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন সেগুলো মানে খুবই, বলেন কি এত টাকা কোথায় রেখে গেছেন আপনার দাদা, একজন কমেন্ট করেছেন এরকম। তারপরে এই এই মানে জাতীয় রাজনীতি ছেলে খেলা নয়, একজন এরকম কমেন্ট করেছেন আপনার বাপ দাদার এত থাকলে হলের গণরুমে কেন থাকতেন ভাই? খুবই খুবই যৌক্তিক কথা। আপনার বাপ দাদার এত থাকলে আপনি কেন হচ্ছে গণপরিবহনে বাড়িতে যাবেন? আপনি তো প্রাইভেট কারে করে বাড়িতে যাবেন। টাকা নাই আবার গাড়ি বহর নিয়ে মনোহরা হাসায়েন না আমাদেরকে। মানে মানুষ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কালচার বদলিয়ে অল্প কথায় স্ট্রেট উত্তর দেওয়ায় কালচার চালু করা জরুরি। অর্থাৎ মানে সার্জিস আলমের যে কথা সেগুলোকে, তারপরে আরেকজন এই নতুন দলটিকে বলছেন ফেসবুকে স্ট্যাটাস পার্টি, খুবই যৌক্তিক। আমি মানে কোনোভাবেই, আরেকজন লিখছেন এত এত বড় স্ট্যাটাস দিয়েন না ভাই, পড়তে কষ্ট হয়, মানে একটু ছোট করে স্ট্যাটাস, মানে খুবই অগুরুত্বপূর্ণ মানুষ মনে করলে আসলে এরকম কমেন্ট করে। আরেকজন লিখলেন হচ্ছে দিন যাচ্ছে তো আওয়ামী লীগ সঠিক ছিল, মানুষ তা উপলব্ধি করতে পারছে। একজন আওয়ামী লীগের লোকের বয়ানই দেখতে পেলাম, তার মানে ধারে চলে মানিব্যাগ নাই, এসব নাটক। খুবই যৌক্তিক। এখন দেখেন আরো একটি বিষয়, এনসিপির একজন নেতা হাসনাত আব্দুল্লাহ কয়েকদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যে এই সেনাবাহিনীকে ঘিরে একটি স্ট্যাটাস দিয়েছেন, খুবই বিতর্কিত একটি স্ট্যাটাস। সেই স্ট্যাটাসের পরে এনসিপির নেতারা হচ্ছে নিজেদের মধ্যে বৈঠক করলেন, তারপরে তারা সিদ্ধান্ত নিলেন যে হচ্ছে মানে এনসিপির যে কি বাজে অবস্থা, এই নাহিদ ইসলামের নেতৃত্বে আসা এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যে কি বাজে অবস্থা, সেটা শুধু এই কাণ্ডেই বোঝা যাবে। যে হাসনাত আব্দুল্লাহ যখন একটি স্ট্যাটাস দিলেন, তখন এটা নিয়ে এনসিপির নেতাকর্মীরা নিজেদের ডেকোরামে আলোচনা করেছেন। আলোচনার ফল বেরিয়ে এসেছে কি জানেন? তারা ফেসবুকে কোনো স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে একে অন্যের সঙ্গে মানে দলীয় প্ল্যাটফর্মে হচ্ছে তারা আলাপ আলাপ করে নেবেন। তো তাসনিম যারা যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটা নিশ্চয়ই তিনি আলাপ করে নিয়েছেন, মানে তাদের সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী। যদি আলাপ করে না নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এনসিপি তার বিরুদ্ধে কোনো না কোনো ব্যবস্থা নেবে। আবার তাসনিম যারা যে আলাপ করে ধরেন স্ট্যাটাস দিল, সার্জিস আলম আলাপ করেই তার জবাব দিয়েছেন। যদি দুজনেই আলাপ না করে এইভাবে স্ট্যাটাস দিয়ে থাকেন, তাহলে দুজনের বিরুদ্ধেই তো ব্যবস্থা নেওয়া উচিত, তাই নয় কি? আর এনসিপির নেতারা যেভাবে মানে একদম শিশু সুলভ কর্মকাণ্ড শুরু করেছে, তারা যদি দেশের এমপি তো দূরে থাক, যদি মেম্বারও হয়, ওই ইউনিয়ন পরিষদ ওই ওয়ার্ডের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। মানে জাস্ট ঘরে শুয়ে শুয়ে আপনার ওই নাগরিকদের বিরুদ্ধে, যে তাকে ভোট দেয় নাই বা যে তাকে ভোট দিয়েছে তাদের পক্ষে বিপক্ষে স্ট্যাটাস দিয়েই তারা দিন পার করবে। মানে একটা এমপি আসন তো অনেক বড়, কোন কোন জায়গায় একটি উপজেলা, কোন কোন জায়গায় দুটি উপজেলা, কোন কোন জায়গায় কয়েকটি উপজেলার কিছু অংশ নিয়ে নিয়ে আসন গঠিত হয়, মানে কম না, প্রায় 2-2.5 লাখ 3 লাখ 4 লাখ মানুষ মানে ভোটার বা জনগণ নিয়ে একটা আসন। সেই আসন তারা কিভাবে চালাবে? এই ছোট একটা দলের মধ্যে কয়জন, সম্ভবত হচ্ছে শুরুর দিকে অল্প কিছু মানুষকে নিয়ে তারা কেন্দ্রীয় কমিটি, আহ্বায়ক কমিটি গঠন করেছিল, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। সেই কমিটির কয়েকজনের মধ্যে এই পরিমাণ বিশৃঙ্খলা,
এই যে স্ট্যাটাস পর্যন্ত বন্ধ করাতে পারছে না, যে এই দলটি যদি এটা না পারে একটা সংসদীয় আসনে এই দলটি কিভাবে চালাবে? জবাব দেন তো, বলেন তো আপনারা। কোনোভাবেই কি সম্ভব? রাজনীতি কি এতই ছেলে খেলা, বা দেশ চালানো কি এতই ছেলে খেলা? আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবেন, আপনারা ওইটা বলবেন। আরে দেশ চালানো তো শেখ হাসিনার মতো একটা সরকার ফেলে দেওয়া না, ফেলে দিতে ভেঙে দিতে সবাই পারে। সেখান থেকে গড়ে তোলা, সেখান থেকে নতুন দিকে বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যাওয়া, একটি দেশকে একটি লক্ষ্য স্থানে নিয়ে যাওয়া, এগুলা এভাবে স্ট্যাটাস দিয়ে, এভাবে মুখের কথা দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ওইটা করব, হ্যান কারেঙ্গা তান কারেঙ্গা, এসব করে কখনোই হবে না। আপনারা জাস্ট ফেল করেছেন। আপনারা মানে আপনাদের এই দলটি যদি আর কিছুদিন রান করে, মানে নিজেরাই নিজেদের বিষে মরে যাবেন। আপনাদেরকে কেউ বিষ প্রয়োগ করতে হবে না, আপনাদের মধ্যে কেউ ঝামেলা লাগাতে হবে না, কেউ কোন দল তৈরি করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। একজন আরেকজনকে ঠেলাঠেলি করেই মারা যাবে। জাস্ট এই জিনিসটা মানে আমরা এখন ট্রেলার দেখতেছি। পূর্ণাঙ্গ সিনেমা আগামী কিছুদিন পর আমরা দেখতে পাবো। হয়তো আগামী ইলেকশনের আগে এনসিপি ভেঙে যাবে। আমি অন্তত এটা ধারণা করছি। মানে যে অবস্থা আমি দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।